সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 নিয়ে। আজকে কিন্তু আমরা করব সেমিস্টার 2 এর আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হলো কিন্তু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও তোমরা কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের। দেখো আমি প্রথমেই কি করাবো, কনসেপ্টটাকে তোমাদেরকে ক্লিয়ার করাবো, তারপরে কিন্তু দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের কাছে সলভ করে দেখাবো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ইনকাম এক্সপেন্ডিচারের কনসেপ্টে। তো দেখো আমরা এই যে চ্যাপ্টারটা স্টার্ট করবো, চ্যাপ্টারের দেখবি নাম কি লেখা রয়েছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম মানে তোমরা বুঝতেই পারছো আয়, ইনকাম হচ্ছে, এক্সপেন্ডিচার মানে কি, খরচা। আচ্ছা, এই অঙ্কটা কোথায় ব্যবহার করা হয় আগে আমরা জানবো, তারপরে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, যে কোনো ব্যবসাতে যে হিসাব রাখতে হয় সেই হিসাব রাখার কিন্তু কয়েকটা মানে স্টেপ বাই স্টেপ কিছু ভাগ আছে। যেমন দেখবে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে যে অর্গানাইজেশনগুলো ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা করে যে সমস্ত অর্গানাইজেশন, তারা কিভাবে নিজেদের ব্যবসার হিসাব রাখে। দেখবে যে কোনো ব্যবসায় আগে যেটা দরকার হিসাব রাখার জন্য, সেগুলো হলো কিন্তু ট্রানজাকশন। ট্রানজাকশন মানে কি, কোনো জিনিসপত্র কেনা, কোনো জিনিসপত্র বিক্রি করা, কাউকে স্যালারি দেওয়া, কারোর থেকে ভাবো কিছু টাকা নেওয়া, এগুলোকে বলা হয় ট্রানজাকশন। সেই ট্রানজাকশনের উপর ভিত্তি করে কি করতে হয়, করতে হয় কিন্তু জার্নাল, তাই তো। যারা বিজনেস করে, যারা বিজনেস করে তারা কিন্তু প্রথমে দেখে নেয় যে এই বিজনেসে কি কি ট্রানজাকশন রয়েছে। সেই ট্রানজাকশনগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয় কিন্তু জার্নাল। কি তৈরি করা হয়, জার্নাল। জার্নালের পর কি তৈরি করা হয় কিন্তু লেজার। এগুলো কিন্তু তোমরা আগেই শিখেছো যে কিভাবে কি করতে হয়। তারপরে কি তৈরি করতে হয়, ট্রায়াল ব্যালেন্স। এটাও তোমরা জানো কিভাবে করতে হয়, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স থেকে কি তৈরি করতে হয়, ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট মানে কি, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস। দেখবে আগের ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম, তাই না। সেখান থেকে আমাদের কি বানাতে হয়, হয় কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের পরে কি বানাতে হয়, প্রফিট অ্যান্ড লস। এটাও তোমরা জানো। তো প্রফিট অ্যান্ড লস বানানোর পরে, প্রফিট অ্যান্ড লস বানানোর ফলে আমরা কি পাই, পাই কিন্তু নেট প্রফিট। তাহলে একটা ব্যবসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে জানবার জন্য আমাদেরকে কি করতে হয়, সেই ব্যবসায় কি কি ট্রানজাকশন আছে সেগুলোকে খুঁজে বের করতে হয়, যেটা আমি তোমাদেরকে দেখবে সেমিস্টার 1-এ শিখিয়েছিলাম, যে ট্রানজাকশন কোনগুলো কি করে সেগুলো খুঁজে বের করতে হয়। তো সেই ট্রানজাকশন থেকে কি তৈরি করতে হয়, করতে হয় জার্নাল, তারপরে করতে হয় লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স, তারপর ফাইনাল অ্যাকাউন্ট মানে তোমার ট্রেডিং, আর প্রফিট অ্যান্ড লস। আর প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কি পেয়ে যাই, নেট প্রফিট। তাহলেই আমরা বুঝতে পারি যে এক বছরের শেষে এই বিজনেসটা কি লাভ করলো না ক্ষতি করলো। তাহলে এই প্রসেসে কিন্তু যে কোনো বিজনেসম্যান তাদের বিজনেসের হিসাব রাখে। এইবারে আসি, আমাদের এই সোসাইটিতে এমন কিছু অর্গানাইজেশন আছে যেগুলো বিজনেসের উদ্দেশ্যে কিন্তু তৈরি হয়নি, যাদের কাজ কিন্তু বিজনেস করা নয়, অথচ তাদের অর্গানাইজেশনে কিন্তু প্রচুর টাকার ট্রানজাকশন বা লেনদেন হচ্ছে, প্রচুর টাকা আসছে যাচ্ছে। দেখো টাকা আসছে যাচ্ছে মানে কিন্তু আমাকে হিসাব রাখতে হবে, নইলে কিন্তু টাকা গুলিয়ে যাবে, তাই না। টাকার হিসাব কিন্তু আমাদেরকে রাখতে হবে, অথচ সেখানে কোনো বিজনেসই হচ্ছে না। তো তোমাদের প্রশ্ন হবে, যা বাবা তাহলে আবার এটা কোনো অর্গানাইজেশন হয় নাকি যারা বিজনেস করছে না অথচ প্রচুর টাকার ট্রানজাকশন হচ্ছে। হয়, কিসে হয়, সেটা হলো কিন্তু মনে রাখবে ক্লাব। তোমরা জানোই ক্লাব, ক্লাবে কিন্তু প্রচুর টাকার লেনদেন হয়। ভাবো একটা ক্লাব একটা টুর্নামেন্টের আয়োজন করলো, কোনো জায়গায় ফাংশনের আয়োজন করেছে, তার জন্য কি অনেক টাকা চাঁদা তুলেছে, ঠিক আছে। সেই চাঁদা এসেছে, সেই চাঁদাকে আবার বিভিন্ন কাজে খরচা করেছে, তাহলে দেখো সেগুলো তো হিসাব রাখতে হবে না, যে কত টাকা চাঁদা উঠলো, সেই চাঁদার টাকাটা কোথায় কোথায় খরচা হলো। আবার ক্লাবকে কেউ ডোনেশন দেয়, সেই ডোনেশনের টাকা কোথায় কোথায় ক্লাব খরচা করছে, তার হিসাব তো রাখতে হবে। তাহলে খুব ভালো করে মনে রাখবে, ক্লাব
এই ক্লাব কিন্তু বিজনেস করে না, তাই না? না, বিজনেস করবার জন্য কিন্তু ক্লাব তৈরি হয়নি। ঠিক আছে? ক্লাব কিন্তু আবার মাঝে, মাঝে বিভিন্ন জায়গায় চ্যারিটিও করে, বিভিন্ন সমাজ সেবামূলক কাজও করে, সোশ্যাল ওয়ার্কও করে। তো ক্লাব আছে। তারপরে হতে পারে কোনো ভাবো অনাথ আশ্রম, ঠিক আছে? কোনো অনাথ আশ্রম। এই অনাথ আশ্রম কিন্তু কোনো ব্যবসার উদ্দেশ্যে কিন্তু গড়ে ওঠে না। অথচ এই অনাথ আশ্রমে প্রচুর টাকা ডোনেশন আসে, সেই টাকা বিভিন্ন জায়গায় খরচা করতে হয়। তাহলে আমি দেখো এইখানে যে উদাহরণগুলো লিখছি, ক্লাব যারা বিভিন্ন জায়গায় চ্যারিটি করে, বিভিন্ন জায়গায় ভাবো রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, ভারত সেবাশ্রম, এই রকম যে চ্যারিটেবল যে ট্রাস্টগুলো রয়েছে, যাদের কাজ ব্যবসা করা নয়, যাদের কাজ কিন্তু ব্যবসা করা নয়, তারা নিজেদের হিসাব রাখার জন্য কিন্তু জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং প্রফিট অ্যান্ড লস এইরকম এইগুলো তারা ব্যবহার করতে পারবে না। এই প্রসেসগুলো তারা কিন্তু ইউজ করতে পারবে না। এই প্রসেসগুলো কারা ইউজ করতে পারবে? যারা বিজনেস করবার জন্য তৈরি হয়েছে, যারা বিজনেস করে। কিন্তু যারা বিজনেস করে না, তারা কিভাবে নিজেদের অ্যাকাউন্টস মেনটেন করবে, হিসাব মেনটেন করবে? তারা কিন্তু এই ইনকাম এক্সপেন্ডিচারের মাধ্যমেই কিন্তু তারা তাদের হিসাব কি করবে? রক্ষণ করবে। বোঝা গেল? যেমন তার উদাহরণ তোমরা বুঝলে, যেগুলো ক্লাব হতে পারে, কোনো চ্যারিটেবল ট্রাস্ট হতে পারে যারা চ্যারিটি করে, ঠিক আছে? বিভিন্ন অনাথ আশ্রম হতে পারে। বোঝা গেল তো? তাহলে এই যে ক্লাব, ক্লাব বা যেগুলো, এগুলোকে বলা হয় কি নন প্রফিট অর্গানাইজেশন, যাদের কাজ প্রফিট করা নয়। এদেরকে কি বলা হয়? বলা হয় কিন্তু নন প্রফিট, এদেরকে বলা হয় কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন। এদেরকে বলা হয় কি নন প্রফিট অর্গানাইজেশন, যাদের কাজ প্রফিট করা নয়। আর এইগুলোকে বলা হয় কি? বলা হয় কিন্তু প্রফিটেবল অর্গানাইজেশন, ঠিক আছে? যাদের কাজ হলো প্রফিট করা, ব্যবসার উদ্দেশ্যে গড়ে উঠেছে, তারা এইভাবে হিসাব করবে। আর যারা নন প্রফিট অর্গানাইজেশন, তারা কিন্তু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের মাধ্যমে হিসাব করবে। বোঝা গেল? এইবারে আমরা তো বুঝে গেলাম যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের মাধ্যমে কারা নিজেদের হিসাব রক্ষণ করে। এইবারে কথা হলো, এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের অঙ্কটা করবার আগে আমাদেরকে কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে। কি সেই জিনিসগুলো? দেখো, আমরা এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের অঙ্কে কি কি জিনিস আনবো আর কি কি জিনিস আনবো না, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। তার আগে আমরা যে জিনিসটা জানবো, আহ, বড় খরচা আর ছোট খরচা কাকে বলে, আর বড় ইনকাম আর ছোট ইনকাম কাকে বলে। চলো ব্যাপারটা আমরা একটু দেখি। দেখো আমি এখানে দেখো লিখছি ক্যাপিটাল ইনকাম। এই ব্যাপারটার মানে কি? ক্যাপিটাল ইনকাম অথবা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে দেখো আমি লিখছি এক্সপেন্ডিচার। এই জিনিসটার মানে চলো একটু আমরা বুঝে নিই, ঠিক আছে? ক্যাপিটাল ইনকাম অর ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মানে কি? দেখো কথাটায় লেখা রয়েছে ক্যাপিটাল, তার মানেই হলো কি বড়, বড় ইনকাম আর বড় খরচা। মানে কি বড় ইনকাম আর বড় খরচা কোনগুলো? দেখো কোনটা বড় ইনকাম কোনটা ছোট ইনকাম, এগুলো কিন্তু আমরা টাকা দিয়ে বিচার করব না। কিভাবে বিচার করব? দেখো, যদি কোনো সম্পত্তি মানে অ্যাসেট কেনা হয় বা বিক্রি করা হয়, সেটাই হলো কিন্তু আমার ক্যাপিটাল ইনকাম বা এক্সপেন্ডিচার। ভাবো আমি এই একটা ফার্নিচার কিনলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। বোঝা গেল তো? এগুলো হলো কি আমাদের অ্যাসেট। এই অ্যাসেটগুলো যদি আমি কিনি, তাহলে কি আমার হাত থেকে তো টাকা চলে যাবে। তাহলে আমি যদি অ্যাসেট, ভালো করে দেখবে, আমি যদি অ্যাসেট কি করি, বাই করি, বা অ্যাসেট যদি আমি পারচেস করি, আমি যদি যে কোনো অ্যাসেট যদি পারচেস করি, তাহলে আমার হাত থেকে কি হবে? টাকা চলে যাবে, মানে এক্সপেন্ডিচার। এই ধরনের এক্সপেন্ডিচারকে আমরা কি বলবো? বলবো কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? আবার একইভাবে আমি ভাবো কোনো অ্যাসেট, ভাবো আমি কোনো অ্যাসেট বিক্রি করলাম, অ্যাসেট সেল করলাম, তাহলে আমার কি হচ্ছে? আমি যদি কোনো অ্যাসেট সেল করি, তাহলে কি হবে? কোনো অ্যাসেট সেল করলে আমার হাতে টাকা আসবে। তাহলে এই ইনকামটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু ক্যাপিটাল ইনকাম। বোঝা গেল? তাছাড়া অ্যাসেট রিলেটেড, অ্যাসেট, অ্যাসেট বলতে আমরা যেগুলো বুঝি, ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, এগুলোকে তো আমরা অ্যাসেট বুঝি, তোমরা তো সবাই জানো। তারপরে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট, এই রকম টাইপের জিনিস কিন্তু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের অঙ্কে আসবে না, ঠিক আছে? এইগুলো কিন্তু ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্কতে আসবে না। বোঝা গেল? বা ইনভেস্টমেন্ট,
ইনভেস্টমেন্ট, এইগুলো কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। তাহলে কি কি আসবে, এবার সেগুলোতে আসি। আসবে যেগুলো, সেটা হলো, খুব ভালো করে কিন্তু মনে রাখবে, রেভিনিউ, রেভিনিউ ইনকাম, রেভিনিউ ইনকাম অর এক্সপেন্ডিচার। অর্থাৎ কি, যেগুলো ছোট খরচা আর ছোট ইনকাম, সেগুলো কিন্তু অঙ্কের মধ্যে আসবে। ছোট খরচা আর ইনকাম কি? ছোট ইনকাম হলো চাঁদা তোলা, ভাবো একটা ক্লাব, সে চাঁদা থেকে ইনকাম করছে, চাঁদাকে আমরা ইংলিশে কি বলি? সাবস্ক্রিপশন। ঠিক আছে, সাবস্ক্রিপশন থেকে কোনো টাকা ইনকাম করছে। ঠিক আছে, তারপর যে ক্লাব, সেই ক্লাবে নতুন কোনো মেম্বার এসে জয়েন করলো, তার জন্য তাকে কোনো ফিস দিতে হলো, সেই ফিস যদি পাওয়া যায়, সেই অ্যাডমিশন ফিজ, সেইটা হলো কিন্তু সেই অ্যাডমিশন ফিজ। তাহলে এইগুলো হলো কি? রেভিনিউ ইনকাম। বুঝতে পারলে? যেগুলোকে আমরা বলি ছোট খরচ। তাছাড়া কোনো ক্লাবকে কেউ ডোনেশন দিল বা কোনো অনাথ আশ্রমকে কেউ ডোনেশন দিল, ডোনেশন, এইগুলো হলো কিন্তু আমরা সাধারণত ধরে নিই, কি ধরে নিই? রেভিনিউ ইনকাম। আর এক্সপেন্ডিচার কোনগুলো? এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার হলো স্বাভাবিক। আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে বুঝবো, তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো, সেইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বা ট্রেডিং অ্যাকাউন্টে যা যা জিনিস আসতো, যে এক্সপেন্সেস গুলো, সেইগুলোই কিন্তু হলো কি, সেইগুলোই হলো কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার। চলো আমি একটা রেভিনিউ এক্সপেন্ডিচারের উদাহরণ দিই। যেমন স্যালারি, ঠিক আছে, স্যালারি, ওয়েজেস, ওয়েজেসটা যদিও আসে না, যাই হোক, স্যালারি, ওয়েজেস, কোনো কিছু রিপেয়ার করা হচ্ছে, সেই রিপেয়ার, কোনো কিছুর ওপর ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেইগুলো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ফাইনাল অ্যাকাউন্টে যেগুলো, ফাইনাল অ্যাকাউন্টে যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতো, যেগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতো, সেইগুলোই হলো কিন্তু রেভিনিউ ইনকাম। আর এই রেভিনিউ ইনকাম আর এক্সপেন্ডিচার কিন্তু আমরা অঙ্কের মধ্যে আনবো, আর ক্যাপিটাল ইনকাম আর এক্সপেন্ডিচার কিন্তু অঙ্কের মধ্যে আনবো না। আশা করি বুঝতে পারলে। আবারও বলছি, ক্যাপিটাল ইনকাম অর এক্সপেন্ডিচারকে আমরা অঙ্কের মধ্যে আনবো না, কাটা। আনবো কি? রেভিনিউ ইনকাম আর এক্সপেন্ডিচারকে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো, অঙ্কটা দেখতে কেমন হবে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। দেখো, মনে রাখবে, অঙ্কটা দেখতে কিছুটা এই রকম হবে। দেখো, অঙ্ক দেখতে হবে, অঙ্কতে এই রকম ভাবে বলে দেবে। প্রথমে যে ট্রানজাকশন গুলো বলে দেওয়া থাকবে, অঙ্কতে এইভাবে বলে দেওয়া থাকবে। এই দিকে লেখা থাকবে কি? রিসিপ্ট। ঠিক আছে, রিসিপ্ট মানে যে ক্লাব বা অনাথ আশ্রম রয়েছে, সেখানে কি কি টাকা রিসিপ্ট হয়েছে, টাকার ইনকাম হয়েছে, সেগুলো লেখা থাকবে। আর সেই অনাথ আশ্রম বা ক্লাব যে টাকার পেমেন্ট গুলো করেছে, বিভিন্ন জায়গায় খরচা করেছে, সেইগুলো একটা দিকে লেখা থাকবে। খরচাগুলো এই দিকে লেখা থাকবে, পেমেন্টের দিকে, আর ইনকাম গুলো এই দিকে লেখা থাকবে। এবার আমাদেরকে যখন অঙ্কটা করতে হবে, তখন ঠিক উল্টো করতে হবে। কিরকম করতে হবে? দেখো, এইটা হলো কোয়েশ্চেন, কোয়েশ্চেনে এরকম দেওয়া থাকবে, আর আমরা যখন অঙ্ক করব, তখন কিন্তু ঠিক উল্টো ভাবে করব। কিরকম ভাবে করব দেখে নাও খুব ভালো করে। পেমেন্টটাকে আমরা কোনাকুনি এই দিকে লিখবো, এক্সপেন্ডিচার বলে। ঠিক আছে, এক্সপেন্ডিচার বলে লিখবো, এক্সপেন্ডিচার বলে লিখবো। আর রিসিপ্টটাকে আমরা এই দিকে লিখবো ইনকাম বলে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 19-এর দাগের অঙ্কটা তোমরা সবাই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো দেখো, আমি প্রথমে এরকম একটা দাগ কেটে নেবো। ঠিক আছে, এরকম ভাবে আমি একটা দাগ কেটে নিচ্ছি। তো দেখো, এই দেখো উপরে দেখবে লেখাই রয়েছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার বলে। দেখো, এই ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্কে কিন্তু তোমরা কেউ কখনো ডেবিট ক্রেডিট লিখবে না। ঠিক আছে, এই দিকে দেখো আমরা কি লিখবো? এক্সপেন্ডিচার বলে, এক্সপেন্ডিচার বলে দেখো আমি এখানে লিখবো। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? অ্যামাউন্ট লিখবো। এখানে আমরা কি লিখবো? ইনকাম লিখবো। ঠিক আছে, ইনকাম। এখানে আবার লিখবো অ্যামাউন্ট। ঠিক আছে, এবং দেখবে তোমরা অঙ্কের ওপরে দেখবে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা একটা কথা, সেটাকে লিখে নেবে। ফর দ্য
ইয়ার এন্ডেড মানে বছরটা শেষ হচ্ছে কবে? বছরটা দেখবে শেষ হচ্ছে, দেখবে বছরটা এখানে শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2023, ঠিক আছে? 31শে ডিসেম্বর 2023 কিন্তু শেষ হচ্ছে। চলো এবারে আমরা অঙ্কটাকে স্টার্ট করে ফেলি। তোমরা স্ক্রিনের ওপর অঙ্কটা খুব ভালো করেই দেখতে পাচ্ছ। দেখো আমি আগে পেমেন্টের দিকটা দেখবো, দেখো খুব ভালো করে দেখো পেমেন্টের দিক। এবং পেমেন্টের দিকটাকে আমি কোন দিকে লিখবো তোমাদের বলেছিলাম, পেমেন্টের দিকটাকে আমি লিখবো এক্সপেন্ডিচারের দিকে, আর রিসিপ্টের দিকটাকে আমি লিখবো ইনকামের দিকে। তো দেখো প্রথমেই দেখো পেমেন্টের দিকে কি বলে দেওয়া রয়েছে, স্যালারি লিখবো, ঠিক আছে? এখানে কিছু কিছু জিনিস লিখবো, কিছু কিছু জিনিস লিখবো না। যেগুলো অ্যাসেট সেগুলো লিখবো না, অ্যাসেট ছাড়া যেগুলো দেখবে ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতো সেইগুলো লিখবো, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো, প্রথমেই লিখবো কিন্তু টু স্যালারি। চলো টু স্যালারি লিখে ফেলবো। স্যালারির দেখি তো আমাদের ইয়ে কত দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেখবো স্যালারির অ্যামাউন্ট দেওয়া রয়েছে 14,000 টাকা। চলো লিখে ফেলবো 14,000। আচ্ছা, তারপরে দেখবে কি লেখা রয়েছে, রেন্ট, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, আচ্ছা আগে স্যালারিটাকে আরেকবার আমি লিখি এখানে, স্যালারি। তারপরে দেখবে লেখা রয়েছে টু রেন্ট বলে, চলো রেন্ট বলে আমি এখানে দেখো লিখবো। কত টাকা লিখবো, দেখো রেন্ট রয়েছে 2,000 টাকা। চলো দেখে দেখে টুকে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনগুলোকে লিখছি, আগে আমি একবার দাগ দিয়ে নিই তো, দাগ দিয়ে নিই, তোমরা দেখে নাও। স্যালারি, রেন্ট, রিপেয়ার, জেনারেল এক্সপেন্সেস, দেখতে পেলে তো? এগুলো আমি এক ধার দিয়ে দেখে দেখে টুকে ফেলবো, ঠিক আছে? রেন্ট, তারপরে আমি কি লিখবো, রিপেয়ার, রিপেয়ার। আচ্ছা রিপেয়ারের ভ্যালু দেখি কত রয়েছে, রিপেয়ার্স এর ভ্যালু 3,200, ঠিক আছে? তারপরে দেখবে আর কি রয়েছে, জেনারেল এক্সপেন্সেস। তাহলে এখানে আমরা কি লিখবো, জেনারেল, জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে? জেনারেল এক্সপেন্সেস কি রয়েছে, দেখো জেনারেল এক্সপেন্সেস এর ভ্যালু রয়েছে কিন্তু, খুব ভালো করে দেখবে 34,000, দেখতে পেয়েছো? 34,000 কিন্তু আমরা লিখে ফেলবো। তাহলে কোন জায়গাগুলো দেখে দেখে লিখলাম বুঝতে পারলে? এইবারে তোমরা খুব ভালো করে দেখো, যেগুলো লিখবো না ঠিক ওর নিচে খুব ভালো করে দেখো, ইনভেস্টমেন্ট লিখবো না, সম্পত্তি অ্যাসেট লিখবো না, ফার্নিচার লিখবো না, ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্স সম্পত্তি লিখবো না। বোঝা গেল তাহলে কোনগুলো লিখবো আর কোনগুলো লিখবো না? চলে আসো এবার রিসিপ্টের দিকে, যেগুলোকে আমি ইনকামের দিকে লিখবো। প্রথমেই আগে বলে নিই, যেগুলো ক্যাপিটাল ইনকাম মনে হচ্ছে লিখবো না, যেগুলো রেভিনিউ ইনকাম মনে হচ্ছে সেগুলো লিখবো। বোঝা গেল? যেমন দেখো প্রথমেই রয়েছে টু ব্যালেন্স, ক্যাশ আর ব্যাংক লিখবো না। বোঝা গেল কেন লিখবো না, কারণ ওগুলো অ্যাসেট, অ্যাসেট রিলেটেড কিচ্ছু লিখবো না। তারপরে রয়েছে সাবস্ক্রিপশন মানে চাঁদা, ক্লাব চাঁদা পেয়েছে, এটা হলো কিন্তু একটা রেভিনিউ ইনকাম, ঠিক আছে? রেভিনিউ ইনকাম লিখবো, ঠিক আছে? কি বলে আমরা তাহলে লিখবো, বাই সাবস্ক্রিপশন বলে, বাই সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কিন্তু সব অঙ্কে থাকবে, এবং এই সাবস্ক্রিপশন রিলেটেড অ্যাডজাস্টমেন্টও কিন্তু অঙ্কের মধ্যে থাকবে। দেখো সাবস্ক্রিপশনের টাকাটা কত রয়েছে, 60,000। চলো আমি এখানে লিখবো 60,000। কেন আমি এখানে লিখলাম, কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডজাস্টমেন্টে দাগ দেবে, খুব ভালো করে দেখো অ্যাডজাস্টমেন্টে কি বলে দিয়েছে, বি এর দাগের অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে, সাবস্ক্রিপশন ফর 2023 আর ইন এরিয়ার রুপিস কত দেখবে বলে দিয়েছে, 10,000, ঠিক আছে? এই জিনিসটা আগে খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, খুব ভালো করে কিন্তু বুঝবে। এরিয়ার মানে কি, এরিয়ার মানে হলো বাকি। তোমরা ফাইনাল অ্যাকাউন্টে কি জেনেছো, বাকি মানে আউটস্ট্যান্ডিং। এই যে আউটস্ট্যান্ডিং কথাটার কি আর এরিয়ার দুটো কিন্তু একই কথা। আউটস্ট্যান্ডিং মানেও বাকি, এরিয়ার মানেও বাকি, দুটো শব্দের মানে কিন্তু সেম। এবারে তোমরা ফাইনাল অ্যাকাউন্টে কি করেছিলে, আউটস্ট্যান্ডিং থাকলে কি করতাম, অ্যাড। যে কোনো খরচা বা ইনকাম যদি বাকি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব, অ্যাড করব, ঠিক আছে? বাকি মানেই আমরা কি করব, অ্যাড করব। এবারে দেখব বাকিটা কোন বছরের বাকি, আমি যে বছরে দাঁড়িয়ে আছি যদি সেই বছরের হয় তাহলে আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসব, আর যদি এই বছরে না হয় তাহলে আমি এখান থেকে বের করে দেব। কি বললাম বোঝা গেল? যে বাকিটা বলে দিচ্ছে সেই বাকিটা যদি এই বছরের হয়, সাবস্ক্রিপশন যদি এই বছরের হয় তাহলে আমি অঙ্কের মধ্যে ঢুকিয়ে নেব মানে যোগ করে নেব। যদি এই বছরের না হয় তাহলে আমি তাকে বের করে দেব মানে বিয়োগ করে দেব। দেখি তো কি বলছে এবারে, সাবস্ক্রিপশন ফর 2023, ফর 2023, ফর মানে 2023-এর,
10,000 টাকা। ঠিক আছে, তাহলে 2023-এর টাকা কি করব আমরা? 2023-এর তো আমি অঙ্কটা করছি কোন ইয়ারের, দেখো খুব ভালো করে দেখবে। এই দেখো 2023, তাই না? 31/12/2023, তাহলে আমি কি করে নেব? অ্যাড করে নেব। বোঝা গেল? তাহলে আমি কি করব? অ্যাড করব। অ্যাড এরিয়ার ফর কত লিখবো? 2023। 2023-এর টাকা হলে তাকে আমি যোগ করে নেব। তাহলে এই দেখো টাকাটা কত রয়েছে এখানে? 10,000 টাকা। কত রয়েছে? 10,000 টাকা যোগ করে নিলে আমরা এখানে কত পাবো? পাবো কিন্তু 70,000 টাকা। বোঝা গেল? তাহলে কত পেলাম আমরা? পেলাম কিন্তু 70,000 টাকা। তারপরে দেখো আর কি কি বলে দিয়েছে, তোমরা খুব ভালো করে কিন্তু দেখবে আর কি কি ইনকাম রয়েছে রিসিপ্টের দিকে। দেখো ডোনেশন রয়েছে, খুব ভালো কথা। ডোনেশন রয়েছে, দাগ দেবে তোমরা এক ধার দিয়ে। ডোনেশন, লাইভ মেম্বারশিপ ফিজ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, টু মিসলেনিয়াস আর মিসলেনিয়াস রিসিপ্ট রয়েছে। আচ্ছা ডোনেশন আনবো কি আনবো না? দেখো ডোনেশন সম্পর্কে একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট বলেছে। 60% অফ ডোনেশন অ্যান্ড 100% লাইভ মেম্বারশিপ ফিজ আর টু বি ক্যাপিটালাইজড। ক্যাপিটালাইজড মানে কি? বড় বড় ইনকাম হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, ইনকামের দিকে আছে বলে ইনকাম, এবার ক্যাপিটালাইজ মানে কি? বড় ইনকাম হিসেবে দেখানো হয়েছে। তাহলে 60% ডোনেশনকে বড় ইনকাম হিসেবে দেখানো হয়েছে, মানে ডোনেশনের যে ভ্যালুটা রয়েছে, দেখো ডোনেশনের ভ্যালুটা কত রয়েছে? 20,000 টাকা। দেখবে ডোনেশন কত রয়েছে বাই, আমি যদি লিখি ডোনেশন, ডোনেশন কত রয়েছে? 20,000 টাকা। এই 20,000-এর মধ্যে 60% বলে দিয়েছে ক্যাপিটালাইজ মানে বড় ইনকাম। তার মানে বাকি 40% ছোট ইনকাম, সেইটুকুনিকে আমি লিখবো। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে 60% যদি হয় বড় ইনকাম, তাহলে 40% ছোট ইনকাম, তাহলে সেই 40%টাকে আমি অঙ্কের মধ্যে আনবো। তাহলে 20,000-এর 40% করবো আমরা, কত পাবো? পাবো কিন্তু 8,000। ঠিক আছে, তারপরে দেখো কি বলে দিয়েছে? লাইফ মেম্বারশিপ ফিস বলেই দিয়েছে 100%। দেখবে তোমরা এ নাম্বার দেখবে, ওই পয়েন্টটায় দেখবে লাইফ মেম্বারশিপ ফিজ আর টু বি, এই বলে দিয়েছে 100% অফ লাইফ মেম্বারশিপ ফিজ আর টু বি ক্যাপিটালাইজ, মানে লাইফ মেম্বারশিপ ফিজ পুরোটা বড় ইনকাম হিসেবে দেখানো হয়েছে। তার মানে একদমই এখানে লিখবো না, কারণ এখানে সব ছোটগুলোকে দেখানো হয়। বোঝা গেল? 100% বড় দেখানো হয়েছে, তাহলে লিখবোই না, তাই না? তারপরে দেখো কি বলে দিয়েছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, একটা জায়গা থেকে ইন্টারেস্ট পাচ্ছি, ছোট ইনকাম, লিখবো। আচ্ছা, কত টাকা এবারে ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট পাওয়া উচিত বলো তো? দেখো দাগ দাও, দেখবে লেখা রয়েছে 8% ইনভেস্টমেন্ট। 8% ইনভেস্টমেন্ট, 46,000 টাকা ইনভেস্ট করেছিলাম, সেটাকে তো লিখবো না, কিন্তু ওর উপর যে ইন্টারেস্টটা পাবো সেটাকে কিন্তু লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখছি বাই ইন্টারেস্ট, বাই ইন্টারেস্ট, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। তাহলে কত টাকা আমি ইনভেস্ট করেছিলাম? খুব ভালো করে দেখবে, ইনভেস্ট করেছিলাম কিন্তু 46,000। তার ওপর আমি ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট? 8%। ইনভেস্টমেন্টটা আমি কবে করেছিলাম? করেছিলাম কিন্তু খুব ভালো করে দেখবে 1/1/2023-এ। তার মানে আমি এই বছরে কত মাস টাকাটাকে ইনভেস্ট করে রাখলাম? এই বছরে আমি যদি 1/1/2023-এ ইনভেস্ট করি, তার মানে এই 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পুরো ইনভেস্ট করেছি, মানে 12 মাসের ইন্টারেস্ট কিন্তু আমরা পাবো। 12 মাসের ইন্টারেস্ট কিন্তু আমরা পাবো। তাহলে স্বাভাবিকভাবে 46,000-এর ওপর 8% তোমরা করবে, করলে কত হবে? 46,000-এর ওপর 8% করলে কিন্তু হবে 3,680। মনে রাখবে কত হবে? 3,680। কিন্তু ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট থেকে যে ইন্টারেস্টটা পেয়েছি সেটা কত পেয়েছি? খুব ভালো করে দেখো, পেয়েছি কিন্তু 2,800, তাই না? কত পেয়েছি? 2,800 পেয়েছি, 2,800। পাওয়া উচিত ছিল কিন্তু এইটা, মানে তুমি 46,000-এর ওপর যদি 8% করো পাবে এইটা, কিন্তু পেয়েছি এটা, তার মানে এখনো পাওয়া বাকি আছে। আর বাকিকে আমরা কি বলি? আউটস্ট্যান্ডিং বা এরিয়ারও বলি, একই কথা। তাহলে বলো কত টাকা তাহলে আমার এখনো পাওয়া বাকি আছে? পাওয়া বাকি আছে কিন্তু 880 টাকা। 880 টাকা কিন্তু আমার এখনো পাওয়া বাকি আছে। বোঝা গেল? আচ্ছা আর কি ইনকাম আছে? খুব ভালো করে দেখবে, মিসলেনিয়াস রিসিপ্ট আছে।
তাহলে মিসলেনিয়াস রিসিপ্ট, তো দেখো মিসলেনিয়াস রিসিপ্টের টাকাটা দেখবে কত রয়েছে, 7,200। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো, 7,200। তো দেখো এই হয়ে গেল আমাদের মোটামুটি অঙ্ক শেষ। এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। আমি আগে দেখো এই সাইডটাকে যোগ করব। ঠিক আছে, এই সাইডটাকে যোগ করে দেখি কত হচ্ছে। এইদিকে দেখো এই ইনকামের দিকগুলোকে আমি যোগ করি, ইনকামগুলোকে দেখবে যোগ করে আমি কত পাবো, পাবো কিন্তু 88,880। পাবো কিন্তু 88,880। আবার সেইটাকে আমরা আবার এই দিকে লিখবো 88,880। সেখান থেকে আমি কি করবো, এইগুলোকে সব বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো, 35,680 পাবো, কিন্তু 35,680। এই টাকাটা আমাদের লাভ হয়েছে, কিন্তু লাভকে আমরা প্রফিট বলবো না, কি বলবো? তো এটাকে আমরা কি বলে লিখবো, এটাকে কিন্তু আমরা লিখবো টু সারপ্লাস বলে। মানে উদ্বৃত্ত হয়েছে, মানে কি লাভের এই খরচার থেকে ইনকাম একটু বেশি হয়েছে, এটাকে আমরা কি বলবো, সারপ্লাস বলে। প্রফিট বলে লিখবো না, কারণ এটা কিন্তু কোনো প্রফিটেবল অর্গানাইজেশন নয়, ব্যবসা করবার উদ্দেশ্যে গড়ে ওঠেনি। তাই জন্য আমরা লিখবো কিন্তু সারপ্লাস বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই অঙ্কটা শেষ হয়ে গেল। চলো আরেকটা অঙ্ক আমরা করে ফেলি। তো দেখো আমরা প্রথমে আগে দাগটাকে এখানে কেটে ফেলি। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এক্সপেন্ডিচার। তারপরে জানো তো এখানে লিখতে হয় কি, অ্যামাউন্ট। আবার এই দিকে আমরা কি লিখবো, লিখবো কিন্তু ইনকাম। আবার একইভাবে এইদিকে লিখবো অ্যামাউন্ট গুলোকে। ফর দ্য ইয়ার এন্ডেডটা দেখো তোমরা একবার দেখে নাও, 31শে ডিসেম্বর কত, 2023 যেমন আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড কত লিখবো আমরা, 31/12/2023। ঠিক আছে, 31/12/2023। চলো এবারে ইনকাম আর এক্সপেন্ডিচার গুলো দেখে নিই তো আগে কি কি আছে। তোমরা স্ক্রিনের উপরে অঙ্কটাকে খুব ভালো করে কিন্তু দেখবে। আর সাথে সাথে তোমরা তোমরা দেখতে পাচ্ছ আদার ইনফরমেশন গুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, পেমেন্টের দিকে আগে দেখো তোমরা, স্যালারি, পেপার ইঙ্ক, দেখো দাগ দাও তোমরা, রিপেয়ার, এই রিপেয়ারিং এক্সপেন্সেস এগুলো হলো কিন্তু সব ছোটখাটো ইনকাম, সরি ছোট ছোট পেমেন্ট, মানে যেগুলোকে আমরা বলি কি, রেভিনিউ এক্সপেন্সেস। তারপর থেকেই দেখো শুরু হচ্ছে সব অ্যাসেট। বিলিয়ার্ড টেবিল, মানে তোমরা বিলিয়ার্ড টেবিল মানে জানোই, মানে 8 বল পুল খেলার যে টেবিল হয়, তোমরা তো সবাই দেখেছো 8 বল পুল, সেই যে টেবিল হয় ওই টেবিল। পারচেস অফ ইনভেস্টমেন্ট, সম্পত্তি লিখবো না। আবার দেখো মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, এটা হলো কিন্তু একটা কি, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার মানে এটা একটা খরচা, ছোটখাটো খরচা, লিখবো। পারচেস অফ ফার্নিচার, বড় সম্পত্তি কেনা হচ্ছে, লিখবো না। তারপরে দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা আবার কি, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা, এটা হলো কিন্তু একটা ছোটখাটো এক্সপেন্সেস, লিখবো। তারপর ক্যাশ ইন হ্যান্ড রয়েছে, ক্যাশ লিখবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেগুলো পাচ্ছি আগে চলো সব লিখে ফেলি। এখান থেকে যেগুলো আমি বুঝলাম সেগুলোকে লিখে ফেলি। যেমন দেখো প্রথমেই আমরা কি লিখবো, খুব ভালো করে দেখবে, স্যালারি। তো দেখো স্যালারি কত রয়েছে, দেখো এখান থেকে আমরা লিখবো স্যালারি। তাহলে দেখো আমি এখানে প্রথমেই লিখে ফেলবো কি, টু স্যালারি বলে। দেখো স্যালারির অ্যামাউন্ট আমরা কত জানি, 49,500, যা আছে দেখে দেখে টুকবো। ঠিক আছে, তারপরে দেখো আর কি রয়েছে, রয়েছে কিন্তু পেপার, ইঙ্ক, এগুলো রয়েছে। তাহলে আমরা লিখবো কি, টু পেপার, ইঙ্ক। ঠিক আছে, এইগুলোকে কিন্তু আমরা লিখে ফেলবো। পেপার ইঙ্ক কত রয়েছে, 1950। ঠিক আছে, তারপরে আর কি কি ছোটখাটো এক্সপেন্ডিচার রয়েছে, রিপেয়ারিং। ঠিক আছে, তাহলে চলো আবার আমরা এখানে কি লিখবো, রিপেয়ারিং, রিপেয়ারিং। রিপেয়ারিং এর পিছনে কত টাকা খরচা হচ্ছে, 7,020 টাকা। আচ্ছা আর কি রয়েছে, দেখো রয়েছে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার। এবার দেখো এই মিসলেনিয়াস এক্সপেন্ডিচার সম্পর্কে তোমরা একবার আদার ইনফরমেশনটা একবার দেখো। আমি দাগ দিচ্ছি, তোমরাও দাগ দাও। দেখো কি লেখা রয়েছে, আউটস্ট্যান্ডিং মিসলেনিয়াস এক্সপেন্ডিচার 900 টাকা। 900 টাকা কিন্তু কি হচ্ছে, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানেই কি বাকি, আর বাকি মানেই কি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো এখানে লিখবো কি, টু মিসলেনিয়াস, মিসলেনিয়াসকে আমি শর্টে এরকম ভাবে লিখলাম, এক্সপেন্সেসকে আমি শর্টে ইএক্সপি বলে লিখলাম, মিসলেনিয়াস এক্সপেন্সেস। দেখো বইয়ের মধ্যে দেওয়া ছিল
মানে রিসিপ্ট আর পেমেন্টের যে ছকটা রয়েছে সেখানে দেওয়া ছিল কিন্তু 6,600। আর দেখবে খুব ভালো করে এবারে কোথায় দেখবে আদার ইনফরমেশনে দেখবে আউটস্ট্যান্ডিং কত দেওয়া রয়েছে 900। তাহলে তাকে আমরা কি করব অ্যাড করব। ঠিক আছে, অ্যাড আমরা কি করব আউটস্ট্যান্ডিংকে কি করতে হয় অ্যাড করতে হয়। সেখানে দেখবে কত রয়েছে 900। তাহলে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 7,500। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আর দেখি কি কি রয়েছে আমাদের ছোটখাটো যে খরচাগুলো। দেখো এরপরে তো তোমরা দেখতেই পাচ্ছ ফার্নিচার কেনা হয়েছে, এইসব রয়েছে, এগুলো তো আসবে না। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিন্তু আসবে। তাহলে চলো আমি এখানে কি লিখবো, লিখবো কিন্তু টু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত রয়েছে আগে দেখো। তোমরা কিন্তু কোন জায়গাটা দেখবে বলো তো, ওই যে পেমেন্টের দিকে দেখবে লেখা রয়েছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে কিন্তু 2,700। এইবারে তোমরা আদার ইনফরমেশনে চলে যাও, আদার ইনফরমেশনে দেখবে লেখা রয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 300 টাকা। প্রিপেড মানে কি? প্রিপেড মানে আগে থেকে খরচার টাকা দেওয়া হচ্ছে। আমি আরো এক্সট্রা 300 টাকা দিয়ে রাখলাম, পরের বছরের টাকা এখন থেকে অ্যাডভান্স করে দিয়ে রাখলাম। তাহলে তোমাদেরকে কি বললাম, যেটা এবছরে নয়। প্রিপেড মানে কি, মানে আগে থেকে, পেড পে করে দেওয়া হচ্ছে। তাহলে যেটা এবছরের খরচা নয়, পরের বছরের খরচা এখন পে করে দিচ্ছি, এবছরের নয়। তাহলে যেগুলো এবছরের সেগুলোকেই এখানে আনবো, যেগুলো এবছরের নয় সেগুলো এখান থেকে বের করে দেবো। তাহলে প্রিপেড মানে কি, পরের বছরের খরচা এখন লেখা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে এখান থেকে বের করে দাও, এটা তো এবছরের নয়, আমাকে শুধু এবছরের গুলো লিখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা প্রিপেডকে কি করব সর্বদা, সরি লেস করব, তাই তো। প্রিপেডকে আমরা কি করব, লেস করব, লেস বলে দেখো আমি এখানে লিখছি কি প্রিপেড। তাহলে দেখো প্রিপেড কত, 300। তাহলে বিয়োগ করে কত হবে, 2,400। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এইবারে তোমরা দেখো, এবারে আমরা চলে আসি কোন দিকগুলোয় চলে আসব। এবারে আমরা চলে আসব কিন্তু ইনকামের, রিসিপ্টের দিকে। প্রথমেই দেখো রয়েছে সাবস্ক্রিপশন, কত টাকা রয়েছে, 1,52,000 টাকা। চলো আমরা লিখে ফেলি। চলো প্রথমেই আমরা কি লিখবো, সাবস্ক্রিপশন। তাহলে দেখো আমি এখানে লিখছি বাই সাবস্ক্রিপশন। বাই সাবস্ক্রিপশন কত রয়েছে দেখো, বাই সাবস্ক্রিপশন দেখো, বাই সাবস্ক্রিপশন আমাদের এখানে রয়েছে 1,52,400। চলো আমরা লিখবো 1,52,400। ঠিক আছে। এবারে যে সাবস্ক্রিপশনগুলো আমাদের এই 31/12/2023 অর্থাৎ 2023 সেইগুলোকে আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসব, মানে যোগ করব। যেটা আমাদের সাবস্ক্রিপশন মানে এই বছরের সাবস্ক্রিপশন নয় সেটাকে এখান থেকে ভাগাবো, বিয়োগ করে দেবো। ঠিক আছে। যেমন দেখো আদার ইনফরমেশনে দাগ দেবে, দেখবে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, সাবস্ক্রিপশন ইন এরিয়ার মানে বাকি আছে ফর 2023। আমরা 2023 অঙ্ক করছি, 2023 যে সাবস্ক্রিপশন সেটাকে এর মধ্যে যোগ করে নেব। বলে দিয়েছে বাকি রয়েছে, কোন বছরের বাকি, 2023 বাকি, আর আমি 2023 অঙ্ক করছি, তাই না? তাহলে এরিয়ার ফর কত, 2023। তাহলে 2023 জিনিস হলে আমি তাকে এর মধ্যে কি করব, অ্যাড করে নেব। কত অ্যাড করব, 13,500কে, 13,500। তারপরে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, আবার দেখবে তোমরা, দাগ দেবে কিন্তু, ঠিক আছে। দেখবে লেখা রয়েছে অ্যান্ড সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স ফর 2024 কত টাকা, 3,900 টাকা। কথাটা খুব ইম্পর্টেন্ট, সাবস্ক্রিপশনের টাকা আগে থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে 2023 এখন দিয়েছে। আমি এখন 2023 দাঁড়িয়ে আছি, তো এই বছর অঙ্কটা করছি, টাকাটা এখন আমাকে দিয়েছে কিন্তু টাকাটা এবছরের নয়, লেখা রয়েছে ফর 2024। তাহলে যে টাকাটা আমি এখন পেয়েছি, আমার ইনকাম হয়েছে, একটা চাঁদা আমি পেয়েছি, একটা সাবস্ক্রিপশন আমি পেয়েছি ফর 2024, মানে এবছরের সাবস্ক্রিপশন নয় সেটা। তাহলে যেটা এবছরের নয় অথচ আমি পেয়ে গেছি, এবছরের নয় লেখাই রয়েছে ফর 2024। তাহলে যেটা এবছরের নয় সেটাকে এখান থেকে বাদ দাও, কি করব, বাদ দিয়ে দেব, লেস করব। ঠিক আছে, যেটা এবছরের নয় বাদ দাও। তাহলে এখানে আমরা কি লিখবো, অ্যাডভান্স, অ্যাডভান্স ফর 2024। ঠিক আছে, কত টাকা আমরা লেস করব বলো তো, করব কিন্তু 3,900। তাহলে কি করব, 3,900কে লেস করব।
তাহলে দেখি আমাদের এখানে কত হচ্ছে। এই যে দেখো, এই টাকাটার সঙ্গে এটাকে যোগ করে এটাকে বিয়োগ করব, করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 1,62,000। পাবো 1,62,000। বোঝা গেল? চলো আর দেখি তো কি কি রয়েছে আমাদের অঙ্কের মধ্যে। খুব ভালো করে এবারে দেখবে। দেখো, রয়েছে ডোনেশন। কত রয়েছে? 72,000। এই সরি, ডোনেশন রয়েছে কত? 72,000। আদার ইনফরমেশনে আসবে, কি বলেছে? 50% ডোনেশন ক্যাপিটালাইজড। মানে এই যে ডোনেশনটা রয়েছে, খুব ভালো করে দেখবে। এই যে ডোনেশনটা রয়েছে, ডোনেশন, ডোনেশন পেয়েছি কত? 72,000। কিন্তু তার মধ্যে 50%কে বড় ইনকাম হিসেবে দেখানো হচ্ছে। তার মানে বাকি 50%টা তো ছোট। সেই বাকি 50%টাকে আমি এখানে লিখবো, অর্থাৎ 36,000কে লিখবো, আর বাকি 36,000 বড় ইনকাম লিখবো না। চলো দেখি তো আর কি কি রয়েছে। ইনকাম, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1,800 টাকা, লিখে ফেলবো। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট লিখে ফেলি। ঠিক আছে, ইন্টারেস্ট। তোমরা শুধু জানবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেগুলো আসতো সেগুলোই এখানে আসছে। ঠিক আছে, আর ইনভেস্টমেন্ট আমি লিখছি না, শর্টে লিখছি ইন্টারেস্ট বলে। কত? 1,800 টাকা। আচ্ছা, আর দেখি আমার কি কি ইনকাম হচ্ছে। দেখবে লেখা রয়েছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট হয়ে গেল, তারপর দেখবে লেখা রয়েছে এন্ট্রান্স ফিস 18,000 টাকা। এন্ট্রান্স ফিস, এবারে দেখো ইয়ের দাগে দেখো কি বলে দিয়েছে। ইয়ের দাগে তোমরা ওই আদার ইনফরমেশনে, এন্ট্রান্স ফিস আর টু বি ট্রিটেড অ্যাজ রেভিনিউ ইনকাম। মানে এন্ট্রান্স ফিসকে রেভিনিউ ইনকাম হিসেবে দেখানো হচ্ছে, মানে ছোট ইনকাম হিসাবে। তাই জন্য এখানে লিখবো। ক্যাপিটাল ইনকাম হিসেবে বললে লিখতাম না। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে কি লিখবো? এন্ট্রান্স, এন্ট্রান্স ফিস। তাহলে এন্ট্রান্স ফিস কত? 18,000 টাকা লিখবো, যেহেতু রেভিনিউ ইনকাম বলেছে। তারপরে দেখো তো আর কি বলেছে। বলে দিয়েছে টু ইন্টারেস্ট রিসিভড ফ্রম ব্যাংক। তাহলে আমি এখানে লিখছি বাই ব্যাংক ইন্টারেস্ট বলে। ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পাচ্ছি। ব্যাংক থেকে আমি পাচ্ছি কি? ইন্টারেস্ট। কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি ব্যাংক থেকে? 6,300। আর কিন্তু বিশেষ কিছু নেই এবার। তো দেখো আরেকটা কিন্তু আমাদের ইনকাম রয়েছে, সেটা দেখবে বলে দিয়েছে টু সেল অফ ওল্ড নিউজ পেপার। তাহলে সেটাকে আমরা লিখবো বাই সেল অফ ওল্ড নিউজ পেপার, ওল্ড নিউজ পেপার। ঠিক আছে, সেটাকেও আমরা কিন্তু লিখবো। আচ্ছা, এখান থেকে আমাদের কত ইনকাম হচ্ছে? এই যে সেল অফ ওল্ড নিউজ পেপার থেকে 900 টাকা। তাহলে এইবারে কিন্তু আমরা যোগ করব, এই সাইডগুলোকে আগে আমরা যোগ করে ফেলবো। তো দেখো আমি এবারে এইগুলোকে দেখো যোগ করছি এখান থেকে। দেখো এইগুলো, এটাকে আমি দেখো পুরো সবকটাকে, এই যে এইগুলোকে আমি যদি যোগ করি, তাহলে কত পাবো? পাবো কিন্তু 2,25,000। ঠিক আছে, কত পেলাম? 2,25,000। তো দেখো আমি এবারে 2,25,000কে কোন দিকে লিখবো? দেখো এই দিকে লিখবো। তো দেখো 2,25,000কে আমি দেখো এদিকে লিখছি, 2,00,000 কত? 25,000, এবং সেখান থেকে আমি বিয়োগ করবো, এই যে এইগুলোকে সব বিয়োগ করব। করলে আমরা কত পাবো? পাবো কিন্তু খুব ভালো করে দেখবে, সব কটাকে বিয়োগ করলে আমরা পাবো 1,56,630। 1,56,630। এর বরাবরে দেখো আমরা কি লিখবো? লিখবো কিন্তু টু সারপ্লাস বলে, টু সারপ্লাস। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল?